এই নীল তমালের জঙ্গল বহুকালের পুরনো। এখানকার স্থানীয় মানুষেরা বলে এখানকার গ্রাম বা মূল শহরের তৈরিরও বহু বছর আগে এই নীল তমালের জঙ্গল এখানে তৈরি হয়েছিল। এত প্রাচীন বলেই এই জঙ্গলকে নিয়ে শোনা যায় বহু গল্প আর বহু উপকথা। এই জঙ্গল নিয়ে নানান গল্প বলতে বলতে শুকনো ঝরা পাতার উপর হাঁটছিল একটা বেটে লোক। লোকটার নাম ঘনা। এই নীল তমাল জঙ্গলের পাশের গ্রাম হালদাতেই সে থাকে। ঘনার পেছন পেছন হাতে টর্চ নিয়ে তার কথা শুনতে শুনতে এগিয়ে চলেছেন মুকুন্দবাবু। মুকুন্দবাবু কলকাতার এক নামী খবরের কাগজের অফিসে রিপোর্টারের কাজ করেন। বুঝলেন তো বাবু, এই জঙ্গলের একটা প্রাণ আছে। এই যে এই লম্বা লম্বা গাছগুলো দেখছেন, এই গাছগুলোর কত যে বয়স, আর কে যে এদের হাতে ধরে বসিয়েছিল কেউ তা জানে না। আমাদের গ্রামের বুড়োরা বলে এই জঙ্গল নাকি অনেক কিছু লুকিয়ে রেখেছে নিজের পেটের মধ্যে। হ্যাঁ, সেই জন্যই জঙ্গলটাকে নিয়ে লেখালেখি করতে আমি এখানে এলাম। শীতকাল এসে গেছে তো, এখন এইসব পাহাড় জঙ্গলের ঘুরতে যাবার লেখার খুবই ঘাটতি। লোকে একেবারে হাঁ করে এইসব গল্প পড়ে আর শোনে। গল্প নয় বাবু, গল্প নয়। আমি আমি আপনার যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যা যা দেখবেন বা যা যা শুনবেন সব সত্যি। এই নীল তমালের গাছগুলোর মতোই সব আসল। মুকুন্দবাবু এই হালদা গ্রামটার কথা শুনেছিলেন তার অফিসের বেয়ারা নিরুপমের কাছে। সেই বলেছিল এই নীলতমালের জঙ্গলের অবাক করা সব কাহিনী। মুকুন্দবাবু এত কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারেননি, দৌড়ে এসেছেন এই হালদাতে। এখানে এসেই দুদিনের মধ্যে আলাপ হয় এই ঘনা নামের লোকটার সাথে। তারপরেই এই জঙ্গল যাত্রা। তা কত দূর তোমাদের এই আগুন ঘেরা আড্ডা? বেশ অনেকটাই তো গভীরে এসে পড়েছি। এতক্ষণে তো এই তো চলেই এসেছি প্রায়। আমি বটা খুড়াকে বলে রেখেছি সব। খুড়া সব বলবে যা যা শুধাবেন। শুধু শুধু বুড়াকে রাগিয়ে দেবেন না, বুঝলেন? বুঝলেন তো বাবু, এককালে কাঠুরে সর্দার ছিল তো, তাই খুব তেজ ওনার। এই জঙ্গলেই থাকে। আজ অব্দি কখনো এই জঙ্গল থেকে ওনাকে বেরোতে দেখেনি। মুকুন্দবাবু কোনো কথা না বলে ঘনার পেছনেই হাঁটতে লাগলেন। এত বড় জঙ্গলে এই ঘনাই তার একমাত্র চেনা লোক। এমনকি এই জঙ্গল থেকে বেরোতে গেলেও তার ঘনাকেই লাগবে। হাঁটতে হাঁটতে ওরা এসে দাঁড়ালেন একটা বিশাল বড় ঝড়ে উল্টে যাওয়া গাছের সামনে। গাছের ডালপালা এমন ভাবে ছড়িয়ে আছে, দেখে মনে হয় বিশাল একটা হাত মাটি থেকে বেরিয়ে এসে পথ আগলে রেখেছে। এই তো এসে পড়েছি। ওই 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 দেখুন, ওই 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 যে দেখছেন কাঠকুট জমে আছে চারপাশে, দেখেন বসার জায়গা। ওইখানেই বসে আমাদের আড্ডা। আসেন আসেন বাবু, আসেন। মুকুন্দবাবু কুয়াশায় চোখ শুরু করে দেখলেন, সত্যি আগুন জ্বালার একটা জায়গা আর তাকে ঘিরে বসার জায়গা। কিন্তু অদ্ভুতভাবে সমস্ত জায়গাটাকে ঘিরে একটা কুয়াশার বলয় তৈরি হয়েছে, আর একজন লোক চাদর টেনে বসেও আছে সেই বলয়ের মধ্যে। ঘনা এগিয়ে গেল পড়ে থাকা গাছটার তলা দিয়ে। মুকুন্দবাবুও তার পিছু নিলেন। ঘন কুয়াশা ধীরে ধীরে চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। নীল তমালের জঙ্গলের পরিবেশ আরো রহস্যময় হয়ে উঠছে। ঘনা আর মুকুন্দবাবু লোকটার সামনে গিয়ে দাঁড়াতেই সে মুখ তুলে তাকালো। শীর্ণ জীর্ণ একটা লোক একটা হাত তুলে তাদের বসতে বলল। তারা দুজনে বসতেই লোকটা একটা দেশলাই বার করে কাঠি ঠুকে ছুঁড়ে দিল আগুন জ্বালবার জায়গাটায়। ভোস করে একটা শব্দ করে আগুনটা জ্বলে উঠল কাঠকুটোয়। আগুনের আলোয় মুকুন্দবাবু দেখলেন সামনের লোকটার মুখের দিকে তিনটে লম্বা কাটা দাগ সেই মুখের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে আছে। ওমা, ও কি?
লোকটা একটা হাত তুলে তাকে থামিয়ে দিল। চাদর ঢাকা তার মাথার উপর দিয়ে শীর্ণ মুখে একটা হাসি টেনে সে বলল, ভয় পাবেন না, আমার মুখের এই দাগটার পিছনে একটা লম্বা ইতিহাস আছে। এই ঘনা সবই বলেছিল আমায়। আপনি তো খবরের কাগজের লোক। আগে হ্যাঁ, আমি আপনাদের এই নীলতমালির জঙ্গল, তারপর হালদা গ্রাম এসব নিয়ে একটু লেখালেখি করতে চাই। আপনাদের গ্রামেরই লোক নিরূপক, আমাদের আপিসের বেয়ারা, তার মুখে শুনেছি এই জঙ্গলের রহস্যময় ব্যাপার একটু আধটু আর কি। ও বাবা, নিরুপম, ও বেটা এখনো বেঁচে আছে নাকি? তা ভালো, বেশ। তবে আপনাকে আমার আমার মুখের এই কাটা দাগটারই ইতিহাস শোনাই। আপনার ভালো লাগলে ছেপে 2 পয়সা কামিয়ে নেবেন। বেশ, শুনুন তবে। দাঁড়ান, এই ঘোড়া, হতভাগা, বসে না থেকে দে দেখি একটা। ঘনা বুড়োর কথায় চমকে উঠে একটা বিড়ি আগুনে জেলে বুড়োর হাতে দিল। বুড়ো বিড়িতে একটা হালকা টান মেরে একবার সতর্ক চোখে চারিদিকে দেখে বলতে শুরু করলো, আমি যে সময়ের কথা বলবো তখন এই নীলতমালের জঙ্গল বিশাল ছাতার মতো আকাশকে পাশের হালদা গ্রামে সবে বসতি শুরু করেছে লোকজন। বিশাল এলাকার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যে যেমন পেরেছে কুঁড়ে বেঁধেছে। গ্রামের বেশিরভাগ মানুষ কাঠুরে আর জেলে। এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে তখন হাট বসত। আমরা জঙ্গলে কাঠ কেটে সেই হাটে মহাজনদের বেচে দিতাম। শক্ত শাল সেগুনের গাছ, দাম মিলত ভালোই। এমনই একদিন প্রায় সন্ধ্যের মুখে আমাদের কাঠুরেদের দলটা গ্রামের মধ্যে বসে আছে সব। এইরকমই শীতের সময় ছিল সেটা। আমাদের তখন জোয়ান বয়স, রক্ত গরম। সারাদিন কাঠ কেটে আগুন ঘিরে বসে ধেনো টানতাম আমরা। এখানে এসে আমরা ভালোই করেছি, কি বলিস? মালদার রেল কারখানায় কাজ করতে করতে হাড় কালি হয়ে গেছিল। এই ভালো, বেশ আছি। হ্যাঁ, বললো কথাটা ভুল কিছু বলেনি। রেল কারখানায় আমাদের মতো কত লোক যে নিত্যদিন পিষে যাচ্ছে তার লেখা চোখা নেই। এখানে দিব্যি কাঠ কাটছি, শাক ভাত খাচ্ছি আর কি। আমাদের মধ্যে অনেকেই বড় শহরের দৈত্যের মতো কারখানার কাজ ছেড়ে এখানে এসেছিল। অনেকে এসেছিল দেনার দায়ে অন্য কোনো গ্রাম থেকে নিজেদের পুরনো বসত বাড়ি ছেড়ে দিয়ে। আমিও ছিলাম এদের মধ্যেই। এরা আমায় করেছিল কাঠুরেদের দলের সর্দার। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু একটা কথা কখনো ভেবেছ তোমরা? এই যে বিশাল জঙ্গল, এখানকার সব গাছ কাটতে কাটতে যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? সারা জীবন কিভাবে চলতে পারে বলো দেখি? মহিম ছিল আমাদের মধ্যে সব থেকে অল্প বয়সী আর সব থেকে বুদ্ধিমান। সে নাকি বেশ কিছুদিন পড়ালেখাও করেছিল। মহিম আমার কথায় বলে উঠল, কি যে বলো বটদা, জঙ্গলটার আকার দেখো কি বিশাল। এসব গাছ কাটতে প্রায় 50-60 বছর তো লেগেই যাবে আমাদের, বুঝলে? তবে তবে আবার কি, আমাদের জীবন ঠিক কেটে যাবে। হ্যাঁ, তবে তবে একটা কথা, কাল যখন আমরা গাছ কাটতে গিয়েছিলুম তখন তোমরা হয়তো খেয়াল করনি, একটা একটা লম্বা বিশাল লাল রঙের গাছ আমার 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 চোখে পড়েছে, বুঝলে? লাল গাছ? সে আবার কি? লাল চন্দনের গাছ নাকি? বলল। আর মহিমের কথায় আমার খুব লোভ হলো। চন্দন কাঠের তো মেলা দাম। এই জঙ্গলে চন্দন কাঠও আছে ভেবে বেশ অবাক হলাম। চন্দন গাছ? তাহলেও হতে পারে। এই জঙ্গল সত্যি রহস্যময়। এর বেশিরভাগটা তো এখনো আমরা দেখেই উঠতে পারিনি। এর ভেতর যে কি কি থাকতে পারে আমাদের ধারণারও বাইরে। সেসব তো ঠিক আছে, চলো গ্রামের অন্য কেউ গাছখানার হদিশ পাবার আগেই ওটাকে কেটে হাটের মহাজনকে বেচে দিই, কি বলো?
কথাটা ভুল বলিসনি। এ